কৃষ্ণ ভজন করব। কৃষ্ণ নামের মধ্যে দিয়ে আমরা আধ্যাত্মিক সিঁড়ি বেয়ে বেয়ে আমরা ভগবানের বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাব। আর তুলসীর মালা যে গলায় ধারণ করা, এটা সবাইকে বলবো, তুলসীর মালা গলায় ধারণ করা এর অনেক মাহাত্ম্য আছে। আমি কয়েকটা কথা বলছি। যে তুলসীর মালা নিলে মন পবিত্র হয়, হৃদয় পবিত্র হয়, আপনার মনে ভক্তি শ্রদ্ধা জাগরিত হবে। আপনি একবার তুলসীর মালা পবিত্র মনে স্নান সেরে তুলসীর মালা গলায় দিয়ে রাখবেন। যদি বলেন আমি মাছ মাংস খাই, আর তুলসীর মালা নিলে মিথ্যা কথা বলতে পারবো না, এই বলতে বলতে মানুষ অভ্যাসের দাস, বলতে বলতে কিন্তু আপনি পরিত্যাগ করবেন। মিথ্যা আপনার মুখ দিয়ে আসবে না, সত্য কথাটা বেরিয়ে আসবে। আপনার মন আর মাথা যে মস্তিষ্ক কনফ্লিক্ট, দ্বন্দ্ব হবে, দ্বন্দ্বের হৃদয়ের মধ্যে যে দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বের মধ্যে থেকে আপনি জয়ী হবেন যে আমি মিথ্যা বলবো না সত্য বলবো। এই সত্য মিথ্যার দ্বন্দ্বের মধ্যে সত্যের জয় অনিবার্য। তাই মালা ধারণ করবেন। আমি বৃন্দাবনের এক ঘটনা বলি ছোট করে। বৃন্দাবনের এক মহারাজ, তার শিষ্য, তখন বৃন্দাবনে দুর্ভিক্ষ চলছে, মরক চলছে, যখন মহামারী চলছিল সেই সময়কার ঘটনা। তখন চারিদিকে ধুধু করছে, মরা পড়ে আছে। মহারাজের শিষ্য তখন বাইরে গাছতলায় দিনের বেলা বসে 16 মালা জপ করছে, মালা হাতে নিয়ে মালা জপ করছে চোখ বন্ধ করে। এমন সময় হঠাৎ তার কাছে এক ছায়ামূর্তি এসে দেখা দিল। এসে বলছে, এই বেটা, তুমি আমার সঙ্গে চলো। তখন মহারাজের যে শিষ্য চোখ মেলে বলছে, হে বাবা, কে তুমি? না, আমি যমের দূত, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমার মৃত্যুর আজ এই ক্ষণে তোমার মৃত্যু অনিবার্য, আর সময় নেই। বলছি ঠিক আছে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আমি যেতে পারি, তবে কিন্তু এই মালা সমেত আমাকে নিয়ে যেতে হবে। তখন সেই যমের দূত বলছে, এ কি করে সম্ভব? তোমাকে মালা ত্যাগ করতে হবে, তুলসীর মালা পরিত্যাগ করতে হবে, জপের মালা পরিত্যাগ করতে হবে, তবে আমি তোমাকে নিয়ে যেতে পারবো। মহারাজের শিষ্যা তখন ভাবছে, বলছে না, আমি কোনো কিছু ত্যাগ করব না, এই মালা জপছি, এই অবস্থায় তুমি যদি আমাকে যমের দুয়ারে নিয়ে যেতে পারো, মৃত্যুলোকে নিয়ে যেতে পারো, তো নিয়ে চলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যমের দূত ফিরে চলে গেল। কৃষ্ণের দূত এসে হাজির হলো, জয়ী হলো কৃষ্ণের। অনন্ত আকাশ আর আলো আধারের বৈচিত্র্যে বিরাজমান, তার সামগ্রিক সৃজনে অমৃতত্বের স্বাদ মেলে। গীতিছন্দ গীত বিতানেই সীমিত নয়, নির্মল সুন্দর শিশির স্নিগ্ধ প্রভাতের মতো স্বচ্ছ শুভ্রপূর্ণতোয়া গঙ্গা। রবীন্দ্রনাথ স্বচ্ছ শিশুর অগাধ খুশির আনন্দকে উপলব্ধি করেছেন। কবিপর ঋতু পর্যায়ের গানগুলি শুধু ঋতু বর্ণনায় আবদ্ধ নয়। কবির হৃদয় ছোটবেলায় মুক্তি লাভ করেছিল অগাধ ছুটির আনন্দে। কবির হৃদয়ের মানবীয় ঋতুগুলি কল্পনা রং দিয়ে গড়া মনুষ্যত্বের বিরামহীন সাধনা। রবীন্দ্রনাথের জীবন পংক্তিমালা সুখে দুঃখে, বিচ্ছেদে মিলনে, হাসি কান্নায়, ব্যথা বেদনায় বৈচিত্র্যময়। বিশ্ব হৃদয়, বিশ্ব প্রকৃতির অন্তর্নিহিত মানবীয় ভগবানের উদ্দেশ্যে নিরলস কাব্য সাধনা। সুখে দুঃখে আশা আশ্বাসে রয়েছ আমার প্রাণে, হতাশা যবে গ্রাস করে মরে শীতল পরশ পাই, জুড়াই যারা শান্তি পড়ে তব সঙ্গীত গাই। বিশ্ব মানবতার তুলিয়াছে ধ্বনি তোমার কাব্যে গানে, বিশ্বকবি তাই হে ভূষিত তব মহা অবদানে। বাংলা বাঙালির গর্ব তুমি উচ্চ করিসির, দুই বাংলাকে করিয়াছ এক লক্ষ্যে আমরা স্থির। বাংলা ভাষাকে ঋদ্ধ করেছ বিশ্বের দরবারে, বিশ্বে বাঙালি পরিচিত হই রবীন্দ্রিক অধিকারে।
জালিয়ানবাগ হত্যাকাণ্ডে নাইট উপাধি ত্যাগ, জালিয়ানবাগ হত্যাকাণ্ডে নাইট উপাধি ত্যাগ, অবিচারে তব প্রতিবাদী মুখ দেশপ্রীতি অনুরাগ। নোবেল প্রাইজ প্রাপ্তি মোদের গর্বে ভরেছে বুক, বিশ্ব মাঝারে স্বদেশ মাতার উজ্জ্বল করেছ মুখ। একই ভাষায় জাতীয় সঙ্গীত ভারত বাংলাদেশ, একই সূত্রে বাঁধনে ঋদ্ধ সাংস্কৃতিক পরিবেশ। তৃষিত হৃদয়ে শান্তির কবি, শান্তির বাড়ি স্বস্তি আনে প্রাণে, নিঃসঙ্গতায় সঙ্গদানো হতাশা কাটাও গানে। অনুভবে তুমি, অনুরাগে তুমি, চির জাগরুক কবি, হৃদয়ের পটে এঁকেছি তোমারই, স্থপিত তোমার ছবি। নমস্কার। অনেক অনেক আমরা আনন্দিত সাংবাদিক বাইজিৎ মণ্ডল, তাকে আমরা এখন বরণ করে নিচ্ছি অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে। অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে বরণ করে নেওয়া হলো সাংবাদিক বাইজিৎ মণ্ডলকে। চন্দন তিলক, পুষ্পার্ঘ্য এবং সেই সঙ্গে সাম্মানিক ব্যাচ পরিধানের মধ্য দিয়ে যে ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে সকল শাখায় তার অবাধ বিচরণ মানুষের আজও মনকে নাড়া দেয়। হ্যালো, এই বাঙালি নোবেল জয়ী আজও সমান প্রাসঙ্গিক, সংস্কৃতি মনা সকল মানুষের মননে, হৃদয়ে, জীবনে। তাই তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন। আজ এই মহান দিনে সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও নানানভাবে নানান মনোরম অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ শিশিরের হাসি খুশি ও তার সতীর্থ বন্ধু ও অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর আমন্ত্রণে এমন একটি মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য, গর্বিত বলে মনে হচ্ছে। তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি। স্বরচিত কবিতা আমার পৃথিবী। সারাদিন শব্দ ঘুড়িরা ওরে, ঘুরে আমিও ঘুরি। আজকের তাজপুর অপ্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খোর্দ শাসন এলাকায় কি প্রোগ্রাম করছেন এবং কারা কারা মোটামুটি এসছেন? আমরা অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে আজ 28তম বর্ষের কবি প্রণামের আয়োজন করেছি এই তাজপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে প্রতি বছর আমরা সেই আমাদের শুরু মুহূর্ত থেকে যাদের যাদের পেয়ে থাকি, আমাদের উদ্বোধক হিসেবে পেয়েছিলাম শ্রদ্ধেয় অমরেশ মুখোপাধ্যায়, সুসাহিত্যিক এবং সুবক্তা ও চিত্রশিল্পী বটে। সে অমরেশ মুখোপাধ্যায় ছিলেন আমাদের মধ্যে প্রতি বছরই উপস্থিত থাকেন সে মৃগাঙ্ক শেখর মণ্ডল ভাই, এবং ছিলেন বিশিষ্ট আইনজীবী তপনকান্তি মণ্ডল, তাঁরা উদ্বোধনী পর্বে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। এখন চলছে কবি সম্মেলন। সেই কবি সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার সুনামধন্য কবি সাহিত্যিকবৃন্দ তারা এসেছেন। তাদেরকে পেয়ে সত্যি আমরা আনন্দিত, গর্বিত। তাদের মধ্যে আমি অন্যতম আজকের দিনের যিনি সভাপতি হিসেবে আমাদের পদ অলঙ্কিত করেছেন সেই ডায়মন্ড হারবার থাকেন, শুধু ডায়মন্ড হারবারে তিনি থাকেন, এবং ট্রেন চালকের
তিনি এতে থাকেন। তার বিকাশ দাস। না না কমল মণ্ডল মহাশয়। আর তার শারীরিক একটু অসুবিধা থাকার কারণে তিনি দীর্ঘ 3 থেকে 3.5 মাস বাড়িতে গৃহবন্দী ছিলেন, কিন্তু আজকে তার সেই গৃহবন্দির অবস্থার মানে কি বলবো এক উন্নতি হলো, এবং তিনি আজকে আমাদের এখানে একেবারে সরাসরি সভাপতি হিসেবেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা আমাদের কাছে এক চরম পাওনা বলে আমরা মনে করছি। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক শ্রী সোমেশ হালদার, তিনি এসেছেন মানখন্ড থেকে। আমাদের অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর অন্যতম এক শুভানুধ্যায়ী এসেছেন। আমাদের মধ্যে আছেন অরবিন্দ দাস মহাশয়, আছেন কবি হরিহর বৈদ্য মহাশয়, আছেন ডায়মন্ড হারবারের হীরকজ্যোতি পত্রিকার সম্পাদক, কবি এবং বিশিষ্ট আঞ্চলিক গবেষক হিসেবে যিনি খ্যাত অর্জন করেছেন সেই নীলরতন মণ্ডল এসেছেন। আমাদের আরও একজন এই মুহূর্তে যাকে আমরা পেলাম, চিত্তরঞ্জন দাস, অনন্য জোনাকি পত্রিকার সম্পাদক এবং অনন্য নবরূপা জোনাকি পত্রিকার সম্পাদক, এবং যিনি অনন্য কি জানেন অনন্য শক্তি আরো একটি পত্রিকা সম্পাদনা করেন, এবং ছড়ার জগতে যার অবাধ বিচরণ সেই চিত্তরঞ্জন দাস মহাশয় এসেছেন। দিলীপ কুমার ঘোষ চালুয়াড়িতে থাকেন, দিলীপ কুমার ঘোষ বিশিষ্ট কবি, এবং এসেছেন রত্নাকর মণ্ডল মহাশয় আমাদের সঙ্গে আজকের এই কবি সম্মেলনে উপস্থিত হয়েছেন। এছাড়া আরও যারা এসেছে তাদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের একটি ছোট্ট গ্রাম ক্ষুদ্রশাসন তাজপুর, সেই গ্রামেই আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি, এবং এই আয়োজনে আমরা প্রত্যেকটা গ্রামবাসী সকলেই আমরা সম্মিলিতভাবে, অনেকেই আমাদেরকে 20 টাকা চাঁদা দেয়, আমরা সেই চাঁদা নিয়ে সন্তুষ্ট থাকি, তাকেও সমানভাবে আমরা সমমর্যাদায় ভূষিত করি। আমি একটি মানে না বলতেই হয়, হয়তো একটু আমাদের অমূল্য সময় অপচয় করছি। একজন রিফিল কারখানায় কাজে যাচ্ছে এই ঠিক সকালটাতে, সে আমাকে জানিয়ে গেল, আমার ভাইজি সম্পর্কে হয়, ঝুমা পাইক, সে দীর্ঘদিন ধরে রিফিল কারখানায় কাজ করে, সেও আমাদের চাঁদা দেয়, গতবারে দিয়েছিল, এবং তার চাঁদা ওই 20 টাকা বা 50 টাকা এরকম পেয়েছে। এই মুহূর্তে আমার অ্যামাউন্টটা মনে নেই, যাই হোক 20 টাকা না 50 টাকা দিয়েছিল। সে সেইটা এবছর দিতে পারবে না, আমার হাত ধরে বলে যাচ্ছে, কাকা এই বছর আমার খুব অবস্থা খারাপ, আমার কোম্পানি বন্ধ ছিল, আমি এই কাজে যাচ্ছি, কিছু মনে করো না, এবছর আমি চাঁদাটা দিতে পারবো না, তবে চাঁদাটা অন্যভাবে আমি দিতে পারবো, বা পারতে পারি। ওদের গ্রুপ আছে, SHG গ্রুপ, সেই গ্রুপের মাধ্যমে সেই চাঁদাটা আমাদের কাছে পৌঁছে দেবে, এই কথাটাও আজকের বিশেষ দিনে হ্যাঁ। রবীন্দ্রনাথের যে ভাবনা, রবীন্দ্রনাথের জন্য যে আজকে 3টে দেশে রবীন্দ্রনাথের সঙ্গীত দিয়ে শুরু হচ্ছে, পরিগণিত হয়, সেই ব্যাপারে একটু বলুন। রবীন্দ্রনাথ তো আমাদের কাছে এক মানে কি বলবো অদৃশ্য আলোক, যে আলোকে আমরা সকলেই আলোকিত, সারা বিশ্ব আলোকিত হয়েছে তার আলোকে। আর তার আজকের 166তম জন্ম জয়ন্তী, সেই পালনে আমরা অঙ্গীকার সাহিত্য গোষ্ঠী একসঙ্গে হয়েছি, সম্মিলিত হয়েছি। সেটা সম্পর্কে আমার পাশেই আছেন আমাদের এক সহযোদ্ধা। প্রতি বছর এই অনুষ্ঠান করেন? প্রতি বছর করি, আজকের 28তম বর্ষ। নামটা? আমার নাম শিশির পাইক। সেই সঙ্গে আমাদের রূপক দা, আমাদের সহযোদ্ধা অঙ্গীকার সাহিত্য গোষ্ঠী, তাকে রূপকবাবুকে বলবো যে আজকের দিনটা যে তাৎপর্য একটু ছোট করে 2-1 মিনিট যদি বলা যায়। আগের বক্তা আমাদের শিশির পাইক বলে দিয়েছে আমরা কত দিন ধরে এই অনুষ্ঠানটা পালন করে আসছি, আমি সময়টা উল্লেখ করছি না। আমাদের মূল দৃষ্টিভঙ্গি থাকে যে মানুষটার জন্মদিন আমরা পালন করি রবীন্দ্র জয়ন্তী হিসাবে, মানে কোনো কিছু মূল্যায়ন করতে গেলে একজনেরই কথা উঠে আসে, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। তার জীবন চেতনা, তার আদর্শকে শুধু বাঙালিরাই নয়, অবাঙালিরাও ভীষণভাবে শ্রদ্ধা করে তাকে। তো সেই মানুষটা দেখানো পথে, তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সেই পথটা অনুসরণ করতে পারি, বিশেষ করে বর্ণ বৈষম্য, বর্ণবিভেদ এবং নারীদের প্রতি যে রক্ষণশীলতার মনোভাব, এইগুলোর বিষয়ে উনি বারবার জানিয়েছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। তা আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসবটা তখনই সার্থক হবে যদি তাকে আমরা একটুখানি অনুকরণ বা অনুসরণ করতে পারি। ধন্যবাদ। আপনার নাম? আমি রূপক গায়ে। আমাদের চিত্তবাবুকে একটু দাও। চিত্তবাবু সরা। আজকের আপনি একজন শিক্ষক এবং কবি, সাহিত্যিক, লেখক, বিভিন্ন জায়গায় আপনাকে দেখি।
একটু বলুন আজকের জিনিসের মানে আজকের দিনের তাৎপর্য একটু বলুন, 2-1 মিনিট একটু বলুন। আমরা তো সাধারণ মানুষ, আমাদের যে চলার পথ, সেই চলার পথটাকে সুগম করার জন্য আমরা কাউকে না কাউকে অনুকরণ করি। তিনি আমার শিক্ষক হতে পারেন, আমার পিতা হতে পারেন, আমার মাতা হতে পারেন। কারণ যারা আগে পথ চলেছেন তাদেরকে অনুসরণ করেই আমরা এগিয়ে যেতে চাই এবং সেটাই সহজ। সেই জায়গায় রবীন্দ্রনাথ হচ্ছেন সকলের পথপ্রদর্শক। আমরা যখন দুঃখ পাই তখন রবীন্দ্রনাথকে স্মরণ করি, যখন আনন্দ পাই রবীন্দ্রনাথকে স্মরণ করি। অর্থাৎ হাসি কান্না সব ক্ষেত্রেই আমাদের একমাত্র সান্ত্বনা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু তো কবি নন, তিনি একজন মনস্তাত্ত্বিক, তিনি একজন দার্শনিক। যে কারণে তিনি সুভার মতো গল্প লিখেছেন, যে কারণে তিনি অসংখ্য কবিতা লিখেছেন। আজকে মানুষে মানুষে যে ভেদাভেদ, সেই ভেদাভেদের মূলে তিনি কুঠারাঘাত করেছেন। সকন দল পাঠান মুঘল এক দেহে অললীন। এই যে উচ্চারণ, এই উচ্চারণ শুধু আমার মুখ দিয়ে উচ্চারিত হবে তা নয়। আজ থেকে হাজার হাজার বছর পরেও আমাদের যারা প্রজন্ম থাকবে, এর থেকে জোরালো মর্মবাণী হয়তো তারা আর কোনো কবির ভাষায় খুঁজে পাবে না। তাই রবীন্দ্রনাথ আমাদের অভিভাবক। ব্রিটিশ ভারতে যখন কোনো ভারতীয় বিদেশে যেতেন, তিনি পরিচয় দিতেন আমি রবীন্দ্রনাথের দেশের লোক। তিনি শুধু বাঙালিকে রিপ্রেজেন্ট করেননি, তিনি সমগ্র ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন। অনেক সময় বুর্জোয়া কবি, ইংরেজদের দালাল, অনেক রকম কটু কথা বলে আমরা তাকে মাটিতে নামিয়ে আনার চেষ্টা করেছি। তিনি কিন্তু নিরুত্তর থেকেছেন, কোথাও কোনো প্রতিবাদ করেননি। আর এই সব অপবাদ সময়ের সঙ্গে সঙ্গে কালের বিচারে ধূলিসাৎ হয়ে গেছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তাই তাকে স্মরণ করা মানেই আমার চলার পথকে খুঁজে নেওয়া, তাকে স্মরণ করা মানেই একটা অফুরন্ত প্রাণ শক্তি অর্জন করা, যে প্রাণ শক্তি দুঃখের দিনে আমাকে হাসতে সাহায্য করবে, হাসির দিনে আমাকে সংযত থাকার বার্তা দেবে। স্যার আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন দাস। আমি নবরূপা জোনাকি বলে একটি পত্রিকা সম্পাদনা করি। পাথর প্রতিমা সংবাদ আমার একটি ডেলি মাসিক সংবাদপত্র আছে, আর নিজে একটু লেখাচোখা করি। ধন্যবাদ। আচ্ছা, মানে আর সেই সঙ্গে তাকে স্মারক তুলে দেওয়া হবে। স্মারকটাও তুলে দিচ্ছেন চিত্তরঞ্জন দাস মহাশয়। শিশিরবাবু দাঁড়ান, নবরূপা জোনাকি। শিশিরবাবু পাশে দাঁড়ান। হ্যাঁ, নবরূপা জোনাকি পত্রিকার সম্পাদক এবং একটু জোরে হাতে। পাথর প্রতিমা সংবাদের সম্পাদক আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় কমল হালদার মহাশয়। এবার বই পুস্তককারী তুলে দিচ্ছে স্বপ্নের নির্যাস, যে কাব্যগ্রন্থ নবরূপা জোনাকি প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। সেই নবরূপা জোনাকি যে প্রয়াস, ভাঙা স্বপ্নের নির্যাস, আমরা এখন তার শুভ পাথর প্রতিমা সংবাদ এর সম্পাদক কবি চিত্তরঞ্জন দাস মহাশয়কে, তিনি কর্মজীবনে খদ্দনাহলা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই শিক্ষক, কবি এবং সম্পাদক, তাকে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানে সম্বর্ধিত করতে পেরে এবং তাকে পেয়ে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত। সবখানে 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 তুমি যে
যেতে পারিনি, কারণ এত বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে চারিদিকে। বড় প্রোগ্রামের খবর তো বিভিন্ন চ্যানেলগুলো করবেই, ছোট ছোট প্রোগ্রামের খবরগুলো কারা করবে? সেই জন্যে বাইজিৎ মণ্ডল আর আমি দিলীপ ঘোষ ঠিক করলাম যে ছোট ছোট প্রোগ্রামগুলো খবরগুলো আমরা তুলে ধরব। আজকের এই 25শে বৈশাখ দিনটাতে বিশেষ করে শিশির পাইক কালকে রাত্রে ফোন করে বলল, আগে আমাকে বলেছেন, কালকে রাত্রে আবার ফোন করে বলছে দাদা আসতেই হবে, একবার অন্তত টাচ মেরে যাবেন। টাচ মানে যেটা বলে, এসে অন্তত একটু যোগাযোগ করে যাবেন। আমি বললাম তুমি ভিডিও পাঠিয়ে দিও না, আমি করে দেবো খবর। বলে না, আপনাকে আসতে হবে, কারণ আমার সঙ্গে বাইজিৎ ছিল, বাইজিৎকে তুলে নিয়েছি, চল দুজনে ঘুরে আসি। শিশিরবাবু এমন একজন, উনি সার্ভিস করেন, কিন্তু কবি লাইনে কবি সাহিত্যিকদের, এই দেখছেন যা আছে সব কবি সাহিত্যিক লেখক, তাদের কিন্তু একটা বন্ধনের মধ্যে বেঁধে রেখেছেন এবং প্রতি বছর এখানে এই প্রোগ্রামটা করেন। এই প্রোগ্রামটা একটা ভালো খরচা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তিনি এই প্রোগ্রামটা খরচা করেন, কারোর কাছ থেকে পয়সা নেন না। একটা প্রোগ্রাম করতে গেলে প্রচুর খরচা হয়, সে যে কোনো প্রোগ্রামই করুন। তা রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন যিনি সারা জীবন দুঃখ পেয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ, তার দুঃখ ছাড়া আর কিছু নেই। কিন্তু দেখুন কি আশ্চর্যের ব্যাপার, তার গান, তার কবিতা, তার সঙ্গীত 3টে দেশ, পৃথিবীর মধ্যে 3টে দেশ তার সঙ্গীতকে নিয়েছে। ভারত তো আছেই, নিয়েছেই, বাংলাদেশ পর্যন্ত নিয়েছে, শ্রীলঙ্কাও নিয়েছে। এমন একজন যিনি সারা জীবন যতদিন বেঁচে ছিলেন বিভিন্নভাবে দুঃখ পেয়েছেন। স্ত্রী মারা যাওয়া, বৌদি মারা যাওয়া, মেয়ে মারা যাওয়া থেকে শুরু করে এবং নিজে অসুখে ভোগা থেকে শুরু করে, এবং বোলপুর শান্তিনিকেতন তৈরি করেছেন। কত কি দিয়ে গেছেন আমাদের জন্য, আমরা তার জন্য কিন্তু কিছু দিতে পারিনি। সেই রবীন্দ্র